ইসি চুপচাপ বসে আছে সোফায়। ওর সামনে গম্ভীর মুখে অর্থ বসে আছে। ইসি এবার মিনমিন কণ্ঠে বলে, কিছু দরকার ছিল ভাইয়া? আমাকে ডেকে পাঠালেন যে? অর্থ নড়ে চড়ে বসলো, নিজেকে খানিকটা সামলালো। এইভাবে কোনো কারো লাইফ নিয়ে ঘাটাঘাটি করা তার মোটেও ভালো লাগে না। তবে আজ কেমন যেন ও নিজের কৌতূহল দমাতে পারছে না। প্রাহির ওই জয়কে এতটা ভয় পাওয়ার কারণ জানার জন্য ওর মন মস্তিষ্ক দুটোই অস্থির হয়ে ওঠে। অর্থ প্রশ্ন করে ফেললো, আমাকে সব তুমি বলবে। প্রাহি কেন এতটা ভয় পাচ্ছিলেন ওনার কাজিনকে দেখে? আই নিড ইচ অ্যান্ড এভরি ডিটেলস অফ দ্যাট। ইসি শুকনো ঢোক গেল, গলাটা কেমন যেন শুকিয়ে আসে। সামনে টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢোক ঢোক করে খেয়ে ফেললো। এখন একটু ভালো লাগছে। আস্তে আস্তে বলা শুরু করলো ইসি, প্রাহি, আমি হেমন্ত সবেমাত্র কলেজে উঠেছি। একদিন প্রাহির আব্বু মানে আঙ্কেলকে জানান ওনাকে মিশনে যেতে হবে, তা পুরো 1 বছরের জন্য। আঙ্কেল আবার আর্মি ছিলেন। আঙ্কেল প্রাহিকে আর আন্টিকে একা এত বড় বাড়িতে রেখে যাবেন এটা নিয়ে চিন্তায় ছিলেন। তাই তিনি সিদ্ধান্তে ছিলেন প্রাহি আর আন্টি তার বাবার বাড়িতে রেখে আসবেন। এতে আন্টি আর প্রাহির আরও একটা খারাপ লাগবে না। অবশ্য তখন প্রাহির নানু ভাই বেঁচে ছিলেন, তাই তারাও রাজি হয়ে যায়। এটাই ছিল আঙ্কেলের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। প্রথম 6 মাস ভালোই কাটছিল। হঠাৎ একদিন প্রাহির কাজিন মানে ওর মামাতো ভাই জয় বিদেশ থেকে আসে। প্রায়ই সাথে কেমন যেন অন্যরকম আচরণ করতো। প্রায় আমাকে আর হেমন্তকে বলতো যে জয় ওর দিকে কেমন যেন বাজে দৃষ্টিতে তাকায়, আবার মাঝে মাঝে ওকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করে। হেমন্ত তো একদিন রেগে মেগে জয়কে মারার জন্য যেতেও যাচ্ছিল। প্রায় ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে থামায় যে আর মাত্র কয়েকটা দিন, তারপর তো আঙ্কেল এসেই পড়বেন। একদিন হঠাৎ জানতে পারলাম প্রায়কে হিপনোটাইজ করানো হয়েছে। আমি প্রায় ছুটে যাই প্রাহির কাছে। ওর জ্ঞান ফিরতেই আমাদের সবকিছু খুলে বলে ও। সেদিন নাকি ওর মা আর মামি শপিংয়ে গিয়েছিলেন, আর প্রাহির মামা তো কাজে থাকেন। বাকি থাকে প্রাহির নানু ভাই। তিনি প্রায় শয্যাশায়ী মানুষ, অসুস্থ থাকেন প্রায় 12 মাস। জানোয়ারটা সেই সুযোগটাই লুফে নেয়। একলা ঘরে প্রাহির সাথে জোর জবরদস্তি শুরু করে। প্রায় চিৎকার করাতে প্রাহির গায়ের ওড়না কেড়ে নিয়ে ওর মুখে বেঁধে দেয়, বিছানার চাদর দিয়ে ওর হাত পা বেঁধে দেয়। সেদিনই হেমন্ত প্রাহির থেকে কেমিস্ট্রি সাবজেক্টের নোটস নিতে এসেছিল। অনেকক্ষণ কলিং বেল বাজানো হচ্ছিল, কেউ দরজা খুলছিল না। উপায় না পেয়ে দারোয়ানকে বলল এক্সট্রা চাবি দিয়ে গেট খুলে দিতে। দারোয়ান যেহেতু হেমন্তকে চিনে তাই আর দ্বিমত করলো না। বাড়ির ভেতরে ঢুকে হেমন্ত সারা বাড়ি খুঁজেও প্রায়কে পাচ্ছিল না। অবশেষে গেস্ট রুমের কাছ থেকে এতেই এমন যেন শব্দ পায় হেমন্ত। দরজা ঠেলে ঢুকতে নিলে দেখে দরজা বন্ধ। হেমন্ত আর এক মুহূর্ত দেরি না করে দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখে তা তো বুঝতেই পারছেন। হেমন্ত সাথে সাথে এলো পাথরে মারতে শুরু করে জয়কে। জয় যখন জ্ঞান শূন্য হয়ে পড়ে ওকে ছেড়ে প্রাহির কাছে যায় হেমন্ত। প্রাহির অবস্থা দেখে কেঁদে দেয় হেমন্ত। প্রাহির হাত পা খুলে দিয়ে চাদর দিয়ে ওকে ঘুরিয়ে দেয়। অল্পের জন্য প্রায় সেদিন বেঁচে যায়। হেমন্ত ওকে নিয়ে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। সবাইকে ফোন করে জানিয়ে দেয় সবটা। আঙ্কেলকে সবটা বলাতে তিনিও সব ফেলে সেদিনই ছুটে চলে আসেন। জয়কেও ওর বাবা হাসপাতালে ভর্তি করেন। এত কিছুর পরেও জয়ের বাবা মা নিজের ছেলের কুকীর্তি মেনে নেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করেন না। তাদের ভাষ্য মতে প্রায়ই নাকি তাদের ছেলেকে ভুলিয়ে ভালিয়ে এসব করার জন্য আহ্বান করেছে। আর জয় ছেলে মানুষ, একটু তো বেসামাল হবেই। প্রায়ীর নানু ভাই প্রিয় নাতনির এই অবস্থা মেনে নিতে পারেননি। জয়কে সবাই পুলিশে দিতে চায়। হেমন্ত তো বারবার জয়কে মারার জন্য যেতে চাচ্ছিল। আমরা অনেক কষ্টে সামলেছিলাম। প্রায়ীর মামা মামি পায়ে ধরে বলেন ওনার ছেলেকে যেন জেলে না দেয়। ওনাদের কুমিরের কান্না দেখে মেনে নেয় সবাই, কিন্তু প্রাহির নানু ভাই তৎক্ষণাৎ প্রাহির মামা মামি আর জয়কে ত্যায্য করে দেন। এমন একটা ঘটনা প্রাহির নানু ভাই কিছুতেই মেনে নিতে পারেননি। কিছুদিন পর তিনি মারা যান। এটা যেন প্রাহিকে আরো ভেঙে ঘুরিয়ে দেয়। একে সেই ঘটনা, আবার তার নানু ভাই মারা যায়। এতে অনেক বড় একটা শক খায় প্রাহি। 3 মাস নিজেকে ঘরবন্দি করে রাখে। আমি আর হেমন্ত অনেক চেষ্টা করেও ওকে সুস্থ করেছি। কত যে পাগলামি করতো, অনেক কষ্টে আবার ওকে আগের মতো করতে সফল হয়েছে আমরা। সেই থেকেই ও জয়ের নাম শুনলেই ভয়ে অস্থির হয়ে যায়। এক নাগাড়ে সব বলে দম নিল ইসি। এদিকে সবটা শুনে অর্থের সারা শরীর থরথর করে কাঁপছে। রাগে চোখ লাল হয়ে আসে ওর। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে। ইসি অর্থের দিকে তাকালো। অর্থের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেল। মিনমিনিয়ে কণ্ঠে বলল, ভাইয়া, আমি প্রাহির কাছে যাই। ইসির কোথায় কোনো রূপ প্রতিক্রিয়া করল না অর্থ। ইসি নিজেও আর কিছু না বলে উঠে চলে যায়।
এখন ওর বোধহয় একটু হেমন্তর কাছে যাওয়া উচিত। ছেলেটা না জানে কি করছে, রাগ উঠলে তো আবার এই ছেলের হুঁশ থাকে না। এদিকে অর্থ নিজের মোবাইলে কারোর নাম্বার ডায়াল করে ফোন লাগালো। ফোন রিসিভ হতেই গম্ভীর গলায় বলল, I am sending a person's name and a picture. I want all of his detail and bring him to me from wherever you can. Got it? ফোন রেখে আজকের পার্টির সিসিটিভি ফুটেজ থেকে জয়ের ছবি নিয়ে সেন্ড করে দিল। তারপর উঠে চলে গেল। এখন গিয়ে প্রাহিকে দেখে আসতে হবে। মেয়েটার অবস্থা কেমন কে জানে, মনটা কেমন যেন অস্থির হয়ে আছে। মায়ের বুকের সাথে লেপ্টে আছে প্রাহি। চেহারাটা কেমন মলিন আর শুকিয়ে আছে। চোখ জোড়া কান্নার কারণে ফুলে ঢোল হয়ে আছে। ঠোঁট জোড়াও হালকা ফুলে আছে। চুলগুলো এলোমেলো। তারপরেও যেন মেয়েটার চেহারায় এক সমুদ্র সমান মায়া জড়িয়ে আছে। অর্থ তাকিয়ে আছে প্রাহির দিকে। মেয়েটাকে একবার দেখা শুরু করলো আর চোখ সরানো যায় না। এরশাদ সাহেবের কথায় প্রাহির থেকে চোখ সরায় অর্থ। আমরা এখন বিদায় নিতে যাচ্ছি মিস্টার শিকদার। আজ থেকে যান মিস্টার রহমান। না, মনে দুঃখ নিয়েন না প্লিজ, আমাদের আজ যেতে হবে, বিদায় দিন আমাকে। এরশাদ সাহেবের করুণ কণ্ঠ শুনে কেউ আর জোর করলেন না ওনাদের। প্রাহি উঠে দাঁড়াতে নিতেই মাথা ঘুরে পড়ে যেতে নেয়। অর্থ দ্রুত পায়ে এসে প্রাহিকে দু হাতে জড়িয়ে ধরে সামলে নেয়। এদিকে অর্থের স্পর্শ পেয়ে সারা শরীর ঝংকার দিয়ে ওঠে। থরথর করে কেঁপে ওঠে সারা দেহ। অর্থ নরম কণ্ঠে বলে, ঠিক আছেন আপনি? প্রাহি দুর্বল চোখে তাকালো অর্থের দিকে। আস্তে করে মাথা নাড়িয়ে বোঝালো ঠিক আছে। অধিক উত্তেজনায় মুখ দিয়ে কথাও বের হচ্ছে না ওর। এরশাদ সাহেব আর রাবেয়া এগিয়ে এসে মেয়েকে আগলে নিলেন। বাড়ির সবাই ওনাদের বিদায় জানালেন। সবার থেকে বিদায় নিয়ে প্রাহিরা রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। ইসিও চলে যায় ওনাদের সাথে। ঘটনার চক্রে ডিনার করা হয়ে ওঠেনি শিকদার বাড়ির কারোই। সবাই ডিনার করতে বসেছে। হেমন্তকে অনেক ডাকা হয়েছে, কিন্তু ও জানিয়ে দিয়েছে যে ও খাবে না, তাই আর বেশি কেউ জোর করেনি। হেমন্ত খিদে সহ্য করতে পারে না। খিদে লাগলে নিজে এসে খেয়ে নেবে। সবাই যখন খাওয়ায় ব্যস্ত তখন হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে হেমন্ত। অনেকটা বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। হেমন্তকে এই অবস্থায় দেখে অর্থ জিজ্ঞেস করে, হেমন্ত, হোয়াট হ্যাপেন্ড? এমন দেখাচ্ছে কেন তোকে? হেমন্ত যা বলল তা শোনার জন্য প্রস্তুত ছিল না কেউই। শিকদার বাড়ির প্রতিটা সদস্য স্তব্ধ হয়ে আছে শুনে। হেমন্ত বলছে, প্রাহিদের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করেছে, ওদের সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সবাই আইসিইউতে ভর্তি, জলদি যেতে হবে আমাকে, আমি আসি ভাইয়া। হেমন্ত আর কাউকে কিছু না বলে দ্রুত পায়ে চলে যায় বাড়ি থেকে। এদিকে বাড়ির সবাই খাবার রেখে তারাও রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে। অর্থের বুকটা ধরাস ধরাস করছে, হাত পা মৃদু কাঁপছে। একটু আগেও মেয়েটাকে বুকে নিয়েছিল অর্থ। অদ্ভুত ভালো লাগা কাজ করছিল মনে। আর এখন এই খবর শুনতে হলো ওকে। এ কেমন ভাগ্যের পরিহাস। অর্থের গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে। সবাই যেন ভালো থাকে মনে প্রাণে তা প্রার্থনা করলো। হাসপাতালের দম বন্ধকর পরিবেশ, ফিনাইলের কড়া গন্ধ, চারদিকে মানুষের সমাগম। করিডোরে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির সবাই। কিছুক্ষণ পরপর নার্সদের ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। সেদিকেই থম মেরে বসে আছে হেমন্ত। আজ ওর এত রাগের কারণেই এমনটা হলো। ও যদি রাগ করে নিজেকে রোমবন্দি না করত তাহলে এমন কিছু হতো না। নিজেরই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। অপারেশন চলছে প্রাহি, এরশাদ সাহেব আর রাবেয়া বেগমের। অর্থ কি বলবে ভেবে পাচ্ছে না। কেমন যেন একটা চিনচিন ব্যথা হচ্ছে বুকের বাঁ পাশটা। অস্থিরতা ক্রমশ বেড়েই চলেছে। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে টেনশনে। কখন ডাক্তার বেরোবে আর কখন ওরা কোনো সংবাদ শুনতে পাবে, সেই আশায় বসে আছে সবাই। এদিকে ইসি কাছে ফুপিয়ে ফুপিয়ে। নিজের বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা মেনে নেওয়ার মতো না। ইসির কান্নার মাঝেই হেমন্তর দিকে চোখ যায়। ইসি ধীরে হেঁটে যায় হেমন্তর দিকে। হেমন্তর কাঁধে আলতো করে হাত রাখলো। হেমন্ত তাকালো ইসির দিকে। তারপর ইসির হাত ধরে হেসকা টানে ওর পাশে বসিয়ে দেয়। তারপর ইসির কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলে। ইসিও আলতো হাতে হেমন্তর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ক্রন্দন কণ্ঠে বলে, টেনশন করিস না হেমন্ত, দেখবি সব ভালো হয়ে যাবে। হেমন্ত কোনো কথা বলল না। চুপচাপ ইসির কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে রইল। আরাফ, খোঁজ পেয়েছিস কোনো? কে বা কারা এই অ্যাক্সিডেন্টটা করেছে? অর্থ আরাফকে খোঁজ লাগানোর জন্য পাঠিয়েছিল যে আসলে প্রাহিরা ভুলবশত অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওদের মার্ডার করার চেষ্টা করেছে, সেই খোঁজ নিয়েই আরাফ এসেছে। আর আরাফ আসতেই অর্থ উপরোক্ত প্রশ্নটা করলো। আরাফ উত্তরে বলে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট অর্থ। এটা জেনে শুনে ওদের মার্ডার করার পুরো পরিকল্পনা ছিল। প্রাহিরা বাড়ি যাওয়ার পথেই একটা ট্রাক ড্রাইভার ওদের গাড়িটাকে ধাক্কা দেয় আর প্রাহিদের গাড়িটা উল্টে যায়। ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে যায় তৎক্ষণাৎ। আমি ঘটনাস্থলে গিয়ে ট্রাফিক পুলিশের মাধ্যমে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে ট্রাকের নাম্বারটা দেখে নেই।
আর সেই ট্র্যাকের আসল মালিককে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দিয়েছি। আমাদের লোকেরা সেই কাজ করেই যাচ্ছে। অর্থ গম্ভীর মুখে সব শুনল, অতঃপর শান্ত কণ্ঠে বলল। তোর কি মনে হয় না কাজটা জয়ের হতে পারে? আরাক চমকে তাকালো, বলল। মানে? মানে সিম্পল, জয়ের আগে থেকেই প্রাহিদের ওপরে ক্ষোভ জমা ছিল, আর আজ তো একেবারে ভরা মজলিসে ওর অপমান হয়েছে। রেশ ধরেই জয় প্রাহিদের ওপরে অ্যাটাকটা করেছে। আরাক সবটা শুনল, অবাক হয়ে বলে। এই বেটা এমন খারাপ আর এমন একটা জঘন্য কাজ করতে পারে আমার তো মাথায় আসেনি। টেনশন নিস না, আমি এখনই আমাদের পুরো ফোর্স লাগিয়ে দিচ্ছি। পুরো ঘটনাটা এইবার জয়ের মুখে শুনতে পাবো আমরা। অর্থ সম্মতি জানালো। এরই মাঝে ডাক্তার বেরিয়ে আসলো। হেমন্ত লাফ দিয়ে উঠে বসে ডাক্তারের কাছে যায়, অস্থির কণ্ঠে আওড়ালো। ডাক্তার, ডাক্তার ওরা কেমন আছে? কি অবস্থা ওদের? ডাক্তার মুখ কালো করে ফেলল। ডাক্তার এমন রিয়াকশন দেখে হেমন্ত আর বিচলিত হয়ে গেল। অর্থ এগিয়ে এসে প্রশ্ন করল। ডাক্তার, ইজ এভরিথিং অল রাইট? আই এম সরি মিস্টার শিকদার, মিস্টার রহমানকে বাঁচাতে পারিনি আমরা। আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর, কিন্তু উনি ওনার মাথায় খুব বাজেভাবে ইনজুর্ড হয়েছিলেন, তাই হাজার চেষ্টার ফলেও ওনাকে বাঁচাতে অক্ষম হয়েছি। এটা আমাদের ব্যর্থতা। হেমন্ত কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল। আর প্রাহি আর আন্টি? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন। প্রাহির বাম পাটায় অনেক আঘাত পেয়েছে, মাথায়ও অনেক আঘাত পেয়েছে, আর মিসেস রহমানকে অনেক চেষ্টার পর বাঁচাতে পারলেও উনি কমায় চলে গিয়েছেন। একটু পর প্রাহিরকে কেবিনে শিফট করা হবে। জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন। আর মিসেস রহমানকে যতদিন নিঃশ্বাস চলে আমাদের এখানেই স্পেশাল ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। আই এম সো সরি, আমাদের ক্ষমা করবেন। ডাক্তার তার বিষাক্ত কথাগুলো বলে চলে গেলেন তার কাজে। হেমন্ত ধপ করে চেয়ারে বসে পড়ে। ইসি হাউমাউ করে কেঁদে দেয়। হিয়া গিয়ে ইসিকে ধরে। রায়হানা আর হেনাও কাঁদছেন। ওনাদের সামলাচ্ছেন হিয়াজ আর হিয়ান্ত। অর্থ হেমন্তর পাশে বসলো। ওর নিজেরও কষ্টে বুকটা ভার হয়ে আসে। চেয়েও অর্থ কাটতে পারছে না। চোখজোড়া লাল টকটকে হয়ে আছে ওর। কাঁদলে এখন চলবে না, হেমন্তকে সামলাতে হবে। ছেলেটা অনেক ভেঙে পড়েছে। অর্থ হেমন্তের মাথাটা বুকে চেপে ধরল। ভাইয়ের ভরসার হাতটা পেয়ে জোরে জোরে কেঁদে দেয় হেমন্ত। অর্থ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। ডোন্ট ক্রাই হেমন্ত, এইভাবে কাঁদলে হবে? কাঁদিস না হেমন্ত। হেমন্ত চিৎকার করে বলে। সব আমার জন্য হয়েছে ভাই। আমি যদি ওদের দায়িত্বশীলভাবে বাড়িতে পৌঁছে দিতে পারতাম তাহলে এমনটা হতো না। সব আমার জন্য হয়েছে। এটা তোর ভুল ধারণা। তুই সাথে থাকলেও কিছুই আটকাতে পারতি না। আল্লাহ যা চান তাই হয় হেমন্ত। যদি ওনাদের সাথে থাকতিও তাহলে প্রাহিদের সাথে সাথে তুইও আজ হসপিটালে ভর্তি থাকতি, কারণ কোনো কিছু আটকানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আমাদের কারো হাতে নেই হেমন্ত। এখন নিজেকে সামলা, শান্ত কর নিজেকে। এভাবে যদি তুই ভেঙে পড়িস, প্রাহিকে সামলাবে কে? তুই ছাড়া ওনাকে কেউ সামলাতে পারবে না। নিজেকে শক্ত কর হেমন্ত। এখন ওঠ, এরশাদ আঙ্কেলের জানাজার ব্যবস্থা করতে হবে। প্রাহির কখন জ্ঞান ফিরে সেটা ডাক্তার কোনো নির্দিষ্ট সময় দেয়নি। আঙ্কেলকে কবর দিতে হবে। অর্থের কথায় হেমন্ত কান্না থামালো। হ্যাঁ, ভাই তো ঠিকই বলেছে। ওকে যে শক্ত হতে হবে। মেয়েটার যে আজ সর্বহারা। বাবা নেই, মা তো থেকেও নেই। প্রাহিকে যে একা, এখানে হেমন্ত আর ইসি ছাড়া ওর আপনজন যে কেউই নেই। না, ওকে এভাবে ভেঙে পড়লে চলবে না। হেমন্তকে নিজেকে সামলাতে হবে দেখে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল অর্থ। বুকটা কষ্টে জ্বলে যাচ্ছে। হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পড়ে আছে। নিজেকে অনেকটা অসহায় লাগছে অর্থের। মাত্র কয়েক ঘন্টার জন্য পরিচয়, মেয়েটার জন্য এত কষ্ট কেন লাগছে অর্থের? নাকি স্বাভাবিক মানুষের মতোই নিজেরও কারো কষ্টের সামান্যতম শোকাহত? কিন্তু আরো কত মানুষদের দেখেছে ওদের প্রিয়জনদের হারাতে। আর অফিসের এমপ্লয়ীদের কারো মা মারা গেলে, বাবা মারা গেলে অর্থ সেখানে যেত। ওদের কান্না দেখে একটু খারাপ লাগতো, কিন্তু আজ মাত্রা অতিরিক্ত কষ্ট হচ্ছে। চোখজোড়া তাদের অশ্রু বিসর্জন দেওয়ার জন্য অনুমতি চাইছে। কিন্তু অর্থ তো দুর্বল হৃদয়ের মানুষ না, সে কিছুতেই কাঁদবে না। নিজেকে সবার সামনে দুর্বল প্রমাণ নেহাত বোকামি ছাড়া কিছুই না। আর অর্থ তো সেসব বোকামি একদম করে না। কেটে গেছে 8 ঘন্টা। ইরশাদ সাহেবের জানাজা সম্পূর্ণ হয়েছে অনেক আগেই। ওনার জানাজা শেষ করে সবাই আবারও হাসপাতালেই অপেক্ষা করছে প্রাহির জ্ঞান ফেরার জন্য। হিয়াজ, রায়হানা, হেনা, হিয়ান্ত ওনাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে অর্থ। শুধু শুধু হাসপাতালে এত মানুষের ভিড় করা ঠিক না। আর এমনিতেও তারা বুড়ো মানুষ, সারা রাত নির্ঘুমাত থাকলে তারাও অসুস্থ হয়ে পড়বেন। ইহি আর হেমন্তকে জোর করেনি অর্থ, কারণ ও জানে ওদের হাজার বললেও এখান থেকে সরানো যাবে না। আর ইসি যেহেতু মেয়ে, তাই ও একা এখানে থাকাটা ভালো দেখায় না।
এজন্য হিয়াও এখানে থেকে গেছে। অপেক্ষার পালা শেষ করে একজন নার্স আসলো, অস্থির কণ্ঠে বলে, পেশেন্টের জ্ঞান ফিরেছেন। তিনি বারবার তার বাবা মাকে দেখার জন্য জেদ করছেন। আমি কিছুতেই ওনাকে সামলাতে পারছি না। প্লিজ আপনারা কেউ চলুন। সবাই দৌড়ে গেল প্রাহির কেবিনের সামনে। প্রাহির কান্নারত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অর্থ চোখের ইশারায় হেমন্ত আর ইশিকে বলল ভিতরে যেতে। ইশি আর হেমন্ত তাই করলো। এদিকে হেমন্ত প্রাহির কাছে যেতে প্রাহি কাঁদতে কাঁদতে বলে, এই হেমন্ত, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো ঠিক আছি। আমি কতক্ষণ যাবত বলছি আমাকে আব্বু আম্মুর কাছে নিয়ে যেতে। এই নার্স কিছুতেই আমায় যেতে দিচ্ছে না। তুই এসেছিস ভালো হয়েছে। এখন আমাকে নিয়ে চল না আব্বু আম্মুর কাছে। ওনারা কেমন আছে আমি নিজে চোখে দেখবো হেমন্ত। প্রাহিকে এমনভাবে কান্না করতে দেখে অর্থ চোখ বুজে ফেলল। মেয়েটার কান্না সহ্য হচ্ছে না ওর, একদম সহ্য হচ্ছে না। এই কণ্ঠনকৃত প্রতিটা বাক্য তীরের ন্যায় বুকটা ঝাঁঝরা করে দিচ্ছে ওর। এদিকে হেমন্ত আর ইসি কিছুতেই সামলাতে পারছে না প্রাহিকে। অস্থির আচরণ করছে মেয়েটা। এরকম আচরণে 2-3 বার পায়ে আর মাথায় ব্যথা অনুভব করায় কুকিয়ে উঠেছে, তাও দমে যায়নি ও। সকল ব্যথা এক সাইডে ফেলে দিয়ে নিজের বাবা মার জন্য পাগল হয়ে গিয়েছে প্রাহি। প্রাহিকে সামলাতে না পেরে হেমন্ত প্রাহির গালে চড় মারল। সবাই অবাক হয়ে গেল, এই অসুস্থ প্রাহিকে হেমন্ত চড় মারল, তাও এত জোরে। হেমন্ত রেগে চিল্লিয়ে বলে ওঠে, আঙ্কেল আর নেই প্রাহি। আঙ্কেল আমাদের সবাইকে ছেড়ে পরকালে পাড়ি দিয়েছেন, আর আন্টি চিরদিনের জন্য কোমায় চলে গিয়েছেন। সত্যিটা মেনে নে প্রাহি, মেনে নে এটা। ইসি ফুপিয়ে কেঁদে উঠল। প্রাহির এই অবস্থা ওর বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। প্রাহি হেমন্তর এমন বিষাক্ত বাক্যগুলো সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে হেমন্তের বুকে। হেমন্ত প্রাহিকে দুহাতে আগলে নেয়, তারপর আলতো করে শুইয়ে দিয়ে কান্নারত ইসির দিকে তাকায়। শীতল কণ্ঠে বলে, কান্না করিস না ইসি, ওকে এখন আমাদেরকেই সামলাতে হবে। কাঁদিস না প্লিজ। আমরা ছাড়া যে ওর আর কেউ নেই রে। ও যে আজ থেকে এতিম হয়ে গেল, আমরা এখন আর একমাত্র ভরসা। ইসি, তুমি কি সেদিন কিছুই দেখোনি? মানে তুমিও তো ছিলে গাড়িতে, তাই না? তাহলে তুমি আগে থেকেই কি কোনো আন্দাজ করতে পারোনি, বা এমন কিছু মনে হয়নি যে তোমাদের আগে থেকে কেউ ফলো করছে? অর্থের প্রশ্নে ইসি নাবোধক মাথা নাড়ল। আস্তে করে বলে, আসলে ভাইয়া, গাড়িতে উঠে তো আর কেউ পেছনের দিকে তাকিয়ে থাকে না, তাই না? আমার ক্ষেত্রেও তাই। তবে প্রাহিররা যখন আমাকে আমার বাসায় ড্রপ করে দিয়ে চলে আসছিল, আমি ওদের গাড়ির পেছনে আমি একটা ট্রাক দেখেছিলাম। আমাদের বাড়ির রাস্তা অনেক সরু, ওখান দিয়ে ট্রাক যাওয়া আসা করে না। করলেও যদি আমাদের এলাকায় কেউ দরকারি জিনিসপত্র আনে তখন আসে। তবে ওই সময় এত রাতে সেখানে ট্রাক আসা একটা সন্দেহের মধ্যে পড়ে। এটা আমার ব্যর্থতা ভাইয়া। আমার মাথায় একটুও খেয়াল আসেনি যে ওই ট্রাকটাই ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে পারে। অর্থ দীর্ঘশ্বাস ফেলল। ইসি বলল, ভাইয়া, আমি একটু প্রায়ীকে দেখে আসি। অর্থ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর আরাফকে উদ্দেশ্য করে বলে, ওই ট্রাক ড্রাইভারকে যে করেই হোক ধরতে হবে। কোনো খোঁজ পেয়েছিস ওই লোকের? আরাফ ব্যর্থ শ্বাস ফেলল। হতাশ কণ্ঠে বলে, অনেক চেষ্টা করেছি খোঁজার, কিন্তু পাচ্ছি না। ওই জয়ের কোনো খোঁজ নেই। আমার মনে হয় দুটোই গা ঢাকা দিয়েছে একসাথে। না, এইভাবে হবে না। আমাদের আরো কড়াভাবে আমাদের লোকদের কাজে লাগাতে হবে। অর্থ রাগী কণ্ঠে বলে, ঘোড়ার ঘাস খাচ্ছে নাকি ওরা? 2 দিন যাবৎ খুঁজে চলছে, কিন্তু কোনো ইনফর্ম আমাদের জানাতে পারছে না। ড্যাম ইট। রাগে চেয়ারে জোরে একটা দেয়ালে ঘুষি মারল অর্থ। আরাফ অর্থকে রেগে যেতে দেখে বলল, রাগিস না প্লিজ। আমরা জলদি খুঁজে পাবো ওদের। পুলিশও তো ওদের কাজ করছে। জলদি ওই কুকুরের বাচ্চাদের ধরতে পারবো আমরা। তাই কর, যত দ্রুতভাবে পারিস। অর্থের কথায় আরাফ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর চলে গেল। অর্থ তাকালো কেবিনের কাচের দরজার দিকে। সেখানে দেখা যাচ্ছে প্রাহি চুপচাপ বসে আছে, আর ইসি এবং হেমন্ত ওকে খাওয়ানোর চেষ্টা করছে। আজ 2 দিন হয়ে গিয়েছে সেই ঘটনার। সেদিন যখন প্রাহির জ্ঞান ফিরে আসে, মেয়েটা সেদিন থেকে একটা কথা অবধি বলেনি কারো সাথে। চুপচাপ বসে থাকে নিস্তেজ মানুষদের মতো। মনে হয় মেয়েটা বেঁচে তো আছে, কিন্তু ওর ভিতরে কোনো রুহ নেই। কেমন নিষ্প্রাণ হয়ে আছে সব সময়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় পরেও যখন প্রাহিকে কিছুই খাওয়াতে পারল না হেমন্ত, তখন কেবিন থেকে বের হয়ে আসলো। ওর সহ্য হচ্ছে না প্রাহির এই অবস্থা দেখে। হেমন্ত বাহিরে আসতেই অর্থ বলল, কিছুই খাইনি? হেমন্ত ছলছল চোখে ভাইয়ের দিকে তাকালো। ধরা গলায় বলে, এভাবে আর কতদিন চলবে ভাই? ওকে এই অবস্থায় দেখতে যে আমার একটু ভালো লাগে না।
কিছু খায়নি 2 দিন যাবত, শুধু স্যালাইন চলছে ক্যানালার মাধ্যমে। এভাবে তো বেশি দিন বাঁচবে না, মরে যাবে ও। ওকে কাঁদাতে হবে হেমন্ত। এইভাবে কষ্ট নিজের মনের মাঝে রেখে গুমড়ে গুমড়ে মারা যাবে। ওকে মেনে নেওয়া শিখতে হবে, সত্যটা মেনে নিতে হবে। তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি ভেতরে, দেখি কিছু করতে পারি কিনা। হেমন্ত চোখ মুছে সম্মতি জানালো। অর্থ প্রাহির কেবিনে গেল। ইসি ইশারা করলো চলে যেতে, তাই ইসি চলে গেল। অর্থ আস্তে করে প্রাহির পায়ের কাছে বসলো। মেয়েটা এই 2 দিনে কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, চেহারায় লাবণ্যতা যেন হারিয়ে গিয়েছে। মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানোলা লাগানো, বাম পাটা ব্যান্ডেজ করা। প্রাহিকে এই অবস্থায় দেখে অর্থের ঠিক কতটা কষ্ট হচ্ছে তা বলে বোঝাতে পারবে না। ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে ওর। অর্থ আর একটু এগিয়ে বসলো প্রাহির কাছে, শান্ত কণ্ঠে বলে, কেমন আছো প্রাহি? প্রাহির কোনো জবাব নেই। অর্থ আবারও বলে, এইভাবে আর কতদিন মৌনতা পালন করবেন প্রাহি? এইভাবে চললে তো আপনি মরে যাবেন। আপনি মারা গেলে আপনার মায়ের কি হবে সেই কথা একবারও চিন্তা করেছেন আপনি? আপনার বাবা আর নেই, আপনি তাদের একমাত্র সন্তান। এখন আপনাকেই সবার দায়িত্ব নিতে হবে, আপনার মাকে বাঁচাতে হবে। আপনার বাবা কি আপনার এই অবস্থা দেখে খুব খুশি হচ্ছেন আপনি মনে করছেন? না, একদম ভুল ভাবছেন আপনি। আপনাকে এই অবস্থায় দেখে তিনি মরেও শান্তি পাচ্ছেন না। এভাবে হার মেনে নিলেন? এইভাবে চলবে কিভাবে প্রাহি? আপনাকে যে এই নিষ্ঠুর পৃথিবীর সাথে লড়তে হবে। আপনার বাবার হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আপনার মায়ের এই অবস্থার পেছনে যে দায়ী, তাকে তার সর্বোচ্চ শাস্তি দেবেন আপনি। কিন্তু আপনার মাঝে সেরকম কোনো মনোবলই আমি দেখছি না। কেমন সন্তান আপনি? আপনার বাবা মায়ের এই অবস্থার জন্য তাকে শাস্তি না দিয়ে আপনি নিজে শাস্তি দিয়ে গুমড়ে মরছেন এই হাসপাতালে। এইভাবে হবে না প্রাহি, আপনাকে শক্ত হতে হবে। আপনার মায়ের জন্য আপনাকে বাঁচতে হবে, নিজের মায়ের জন্য আজীবন লড়তে হবে এই নিষ্ঠুর পৃথিবীর বিরুদ্ধে। কথাগুলো পড়লে অর্থ তাকালো প্রাহির দিকে। প্রাহির চোখ জোড়া ছলছল করছে। অর্থ এগিয়ে গিয়ে প্রাহির বাহু ধরে ওর মুখোমুখি হলো, গম্ভীর কণ্ঠে বলল, কাঁদুন প্রাহি, আজ প্রাণ ভরে কাঁদুন। আজই যেন আপনার শেষ কান্না হয়। নিজের সবটুকু কষ্ট উজাড় করে কেঁদে ভাসিয়ে দিন, যেন আজকের পর থেকে আর কেউ আপনাকে কাঁদাতে না পারে। নিজেকে এতটা পাথর বনে রূপান্তর করবেন। কেঁদে নিন প্রাহি, কাঁদুন। আপনার বাবা আর নেই প্রাহি, আপনার মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। তাদের জন্য আজ শেষ কান্না কেঁদে নিন। অর্থের কথা শেষ হতে দেরি প্রাহির হাউমাউ করে কাঁদতে দেরি নেই। মেয়েটা পাগলের মতো কান্না করছে। অর্থ হ্যাঁচকা টানে প্রাহিকে নিজের বুকের মাঝে চেপে ধরল। কাদার জন্য কারো ভরসাযোগ্য প্রশস্ত বুকটা পেয়ে যেন আরো কান্নায় ভেঙে পড়ল প্রাহি। নিজের সবটুকু কষ্ট আজ কেঁদে কেটে অর্থের বুক ভাসিয়ে দেবে। প্রাহি কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা, আমার বাবা নেই। আমার বাবা, আমি এরপর থেকে কার কাছে নালিশ করব? কার কাছে হেমন্তের নামে বিচার দিব আমি? কে আমায় তারপর আদরে ভাবে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিবে? আমার আম্মু তো আর কোনো দিন আমায় বকা দিবে না। কেন হলো এমনটা আমার সাথে? কি পাপ করেছি আমি? আমি সবটা হারিয়ে শূন্যের কোঠায় চলে গেলাম। আমার বাবাকে মেরে ফেললো ওরা। আমার ভরসার জায়গাটুকু ওরা কেড়ে নিল আমার কাছ থেকে। আমাকেও কেন মেরে ফেললো না ওরা? আমায় কেন বাঁচিয়ে রাখলো? আমি আমার বাবার কাছে যাব। আমি বাবাকে দেখবো, আমি বাবার বুকে মাথা রাখবো। নিয়ে চলুন আমার বাবার কাছে, আমি বাবার কাছে যাব। অর্থের চোখ জোড়া লাল হয়ে আসে। কণ্ঠনালীতে কান্না আটকে রাখার জন্য ব্যথা অনুভব হচ্ছে। এই মেয়েটার বুক ফাটা আহাজারি শুনে ওর নিজের কলিজা ছিঁড়ে যাচ্ছে। অর্থ প্রাহির মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাঁদে না, আর কাঁদে না। নিয়ে যাব আঙ্কেলের কাছে, একটু সুস্থ হয়ে উঠুন আপনি। প্রাহি উঠে বসলো, চিৎকার করে বলে, না, আমি এক্ষুনি আমার বাবার কাছে যাব। আমায় নিয়ে চলুন আমার বাবার কাছে। আমি বাবার কাছে যাব, প্লিজ দিয়ে চলুন আমায়। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, পাগল হয়ে যাব আমি। ওকে ওকে, আপনি হাইপার হবেন না, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। অর্থ কেবিনের বাহিরে এসে দেখলো ইসি আর হেমন্তর চোখে পানি। অর্থ ওদের উদ্দেশ্যে বলে, কাঁদিস না প্লিজ তোরা, এখন গাড়ি বাহির কর। প্রাহি পাগলামি করছেন অনেক। ওনাকে এখন আঙ্কেলের কবরের কাছে না নিয়ে গেলে হিতে বিপরীত হবে। ওনার মাথায় আঘাত পেয়েছেন, তাই ওনাকে এতটা হাইপার হতে দেওয়া ঠিক হবে না। আচ্ছা ভাই, আমি গাড়ি বাহির করছি, তুমি ওকে নিয়ে আসো। এসে চল।
ওরা যেতেই অর্থ আবারও প্রাহীর কাছে আসলো। কোনো কিছু না ভেবে হুট করে কান্নারত প্রাহীকে এক ঝটকায় কুলে তুলে নিল। প্রাহী ভয় পেলেও পরক্ষণে ছলছল চোখে তাকিয়ে রইল অর্থের দিকে। দুনিয়াতে এখন প্রাহী বেঁচে থাকবে 4 জন মানুষের আশায়। এখন প্রথম ওর মা, দ্বিতীয় অর্থ, তৃতীয় হেমন্ত আর চতুর্থ ইসি। অর্থ ওকে ভালোবাসুক আর না বাসুক, প্রাহী অর্থকে চিরজীবন ভালোবেসে যাবে। প্রাহী অর্থের গলা জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রেখে ফুপিয়ে উঠল। প্রাহীর গরম নিঃশ্বাসগুলো অর্থের গলায় এসে লাগছে। অদ্ভুত ভালো লাগায় মনটা ছেয়ে গেল অর্থের। প্রাহীকে আরেকটু ভালোভাবে নিজের সাথে জড়িয়ে নিল। মেয়েটাকে এইভাবে আগলে রাখতে চায় নিজের বাহুডোরে অর্থ। কেন চায় তা জানে না অর্থ, শুধু ও এটাই চায় প্রাহী ওর কাছে থাকুক, ওর সাথে থাকুক, আর ও প্রাহীকে নিজের সবটা দিয়ে আগলে রাখবে। কখনো প্রাহীর হাত ছাড়বে না, এটা মনে মনে নিজের কাছেই নিজে ওয়াদা করল অর্থ। যে কোনো পরিস্থিতিতে প্রাহী ঢাল হয়ে থাকবে ও সারা জীবন। কোনো দুঃখ কষ্ট যেন প্রাহীকে ছুঁতে না পারে, তার সর্বোচ্চ চেষ্টা করবে ও। এভাবে একটা যুবতী মেয়েকে নিজের বাড়িতে রাখার কোনো মানে আছে ভাবি? বাড়িতে দুটো জোয়ান ছেলে আছে আপনার। বলা তো যায় না ছেলে মানুষের মন কখন ভুলভাল কিছু করে ফেলে। আর যেইভাবেই অন্যের মেয়েকে আর কত দিন নিজের কাছে রাখবেন? মেয়েটার আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে দিয়ে আসুন। আজ এরশাদ সাহেবের জন্য মিলাদ রেখেছেন শিকদার বাড়িতে। 10 দিন কেটে গিয়েছে সেই ঘটনার পরে। আর এই মিলাদের অর্থ দের এলাকায় অনেক মানুষদের নিমন্ত্রণ করা হয়েছে। সেখান থেকেই একজন মহিলা কথাগুলো বলল। প্রায়ই হিয়ার কাছে কিছু বিষয় নিয়ে কথা বলছিল, এতিমখানায় তোবারক পাঠাবে সেই বিষয়ে। কিন্তু আচমকা এমন কথা শুনে ওর কথা থেমে যায়, বাকরুদ্ধ হয়ে যায় প্রাহী। সত্যি তো, এভাবে তো কোনোদিন ভাবিনি প্রাহী। 10 দিন যাবৎ এই বাড়ির মানুষদের উপর নির্ভর করে চলছে প্রাহী, কিন্তু এভাবে আর কতদিন? ঠিক কতদিন তারা এইভাবে ওকে মানুষগুলোর কাঁধে বোঝা হয়ে থাকবে? না, এইভাবে আর চলবে না। প্রাহী এখন অনেকটাই সুস্থ, শুধু মাথার আঘাত গুরুতর হওয়ায় একটু ব্যথা হয়। এ আর তেমন কিছু না। প্রাহী ভাবলো আজ মিলাদ শেষ হলেই নিজের বাড়ি চলে যাবে প্রাহী। অনেক তো হলো, আর কত করবেন তারা? তাছাড়া নিজের জীবনের আগামী পথটুকু তো ওর একাই পাড়ি দিতে হবে, তাই না? তাহলে এখন থেকেই না হয় সেটা শুরু হোক। এদিকে মহিলাটার সেই তিক্ত কথাগুলো শুনে রায়হানা বললেন, আসলে কি ভাবি জানেন, মেয়েটার মা ছাড়া আর কেউ নেই, মা তো থেকেও নেই। তাই মেয়েটা সুস্থ না হওয়া অবধি আর নিজের আগামী পথ চলার জন্যে কিছু একটা না করা পর্যন্ত ওকে আমি এখানেই রাখবো। আর আমরা এত নির্দয় আর পাষাণ হৃদয়ের মানুষ না ভাবি, যে মানুষের বিপদের সময় মুখ ফিরিয়ে নেব। আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও সেই শিক্ষা দিইনি যে অল্প কিছু হলেই ওরা ভুল কাজে লিপ্ত হবে। আমরা ওদের তেমনভাবেই মানুষ করেছি যাতে আমাদের সন্তানদের নিয়ে কেউ বিন্দুমাত্র দোষ না বাহির থেকে করতে পারে। আর দেখুন আমরা সফল, আমাদের ছেলে মেয়ে তিনটাই মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট। মহিলাটার মুখ একটুখানি হয়ে গেল কথাগুলো শুনে। কোনো রকম তালবাহানা করে ওখান থেকে উঠে চলে গেল। রায়হানা বেগম তাকালেন প্রাহীর দিকে, তারপর প্রাহীর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একদম মন খারাপ করবে না এইসব মহিলাদের কথা শুনে, এদের কাজই হলো কুটনামি করা। তুমি নিশ্চিন্তে এখানে থাকবে, আমরা আছি তো তোমার সাথে। প্রাহী মলিন হেসে মাথা নাড়ালো। বাহির থেকে হেমন্তর ডাক শোনা যাচ্ছে। প্রাহী আর হিয়াকে ডাকছে ও। রায়হানা বলেন, যাও, হেমন্ত ডাকছে তোমাদের, সাবধানে যাবে। প্রাহী আর ইসি চলে গেল বাহিরে। ওরা এখন এতিমখানায় যাবে। এদিকে নিজেদের লোকদের ভালোভাবে কাজ করাচ্ছিল অর্থ। গাড়িতে ভালোভাবে যেন রাখা হয় সেদিকে খেয়াল রাখছিল। কাজের মাঝে হঠাৎ ওর চোখ যায় সদর দরজার দিকে। সাথে সাথে ওর দৃষ্টি থেমে যায় একজনের ওপর। রক্ত চলাচল দ্রুতগামীতে ছুটতে থাকে। এখনই বোধ হয় ও হার্ট অ্যাটাক করবে। ওর সামনে যে একটা সাদা পরি এগিয়ে আসে, সাদা ফতুয়া, সাদা স্কার্ফ, সাথে মাথায় সাদা ওড়না দেওয়া। মুখমণ্ডলে কোনো প্রসাধনীর ছাপ নেই, একদম স্নিগ্ধ দেখাচ্ছে মেয়েটাকে। আর কতভাবে এই মেয়েটা অর্থকে ঘায়েল করবে। এই 10 দিনে প্রতিনিয়ত এই মেয়ের রূপে নিজেকে ডুবিয়েছে অর্থ। এই মেয়ের মায়ার সমুদ্রে ঝাঁপ দিয়েছে, সেই সমুদ্রের কোনো কুলকিনারা নেই। হেমন্তর ডাকে হুঁশ ফিরে অর্থের। ভাইয়া যাবে না? সে কখন থেকে ডাকছি। অর্থ কোনো রকম বলে, হ্যাঁ, খাবারগুলো পিক আপে তোলা শেষ, এবার আমাদের রওনা হওয়া উচিত।
অর্থ গিয়ে ড্রাইভিং সিটে বসলো। পাশে বসেছে হেমন্ত, পিছনে হিয়া আর প্রাহি। প্রাহি রিনরিনে কণ্ঠে হেমন্তের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। ইসি কোথায় রে হেমন্ত? হেমন্ত সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে। ও সোজা এতিমখানায় এসে পৌঁছাবে, আমাদের সাথে চলে যেতে বলেছে। প্রাহি আর কথা বলল না, চুপ করে রইল। অর্থ খুব সাবধানে লুকিং গ্লাসটা প্রাহির দিকে করে দিল, তারপর গম্ভীর গলায় বলল, আপনি ঠিক আছেন প্রাহি? আকস্মিক অর্থের এমন কথায় ধরফড়িয়ে ওঠে প্রাহি। লোকটার কণ্ঠস্বর যতবার শুনে ওর অবস্থা ঠিক এমনই হয়। লোকটার গলার স্বরেও যেন মাদকতা আছে। মুহূর্তেই কিভাবে যেন প্রাহির ভিতর শুদ্ধ কাঁপিয়ে দেয়। প্রাহি জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল, অতঃপর বলল, ঠিক আছি আমি। বসতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আই মিন, পায়ে বা মাথায় ব্যথা লাগছে? প্রাহি অবাক হলো ভীষণ। লোকটাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? প্রাহি অবাক কণ্ঠে বলে, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। অর্থ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। সারাদিনের কাজের ঝামেলায় মায়াময়ীর সাথে দুদণ্ড কথা বলতে পারেনি ও। মেয়েটার সাথে কথা না বলতে পেরে কেমন যেন অস্থির লাগছিল। এখন কথা হওয়ায় একটু ভালো লাগছে। এ কদিনে মেয়েটা ওর অভ্যাসে পরিণত হয়েছে। এক পলক একে না দেখতে পারলে অর্থের কেমন যেন দম আটকে আসে। এদিকে অর্থের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে হেমন্ত। বোঝার চেষ্টা করছে ওর ভাইয়ের মতিগতি। গত 10 দিন যাবৎ ভাইকে অন্য এক রূপে আবিষ্কার করেছে হেমন্ত। যেই অর্থ মেয়েদের দেখতেই পারে না, মেয়েরা কাছে আসলে রেগে জ্বালামুখী হয়ে যায়। আজ কিনা সেই ভাই সেদে সেদে একটা মেয়ের সাথে কথা বলে। হুটহাট মেয়েটাকে কোলে তুলে নেয়। মেয়েটার ব্যথায় অস্থির হয়ে ওঠে। তবে কি ও যা ভাবছে সেটা কি সত্যি হতে চলেছে? অবশেষে কি ওর ভাই প্রেমে পড়েছে? হ্যাঁ, প্রেমে তো পড়েছেই। হেমন্তর তো এমন লাগে ইসির জন্য। ইসির কথা মনে পড়তেই আনমনে হাসে হেমন্ত। মেয়েটা যে কখন আসবে, আজ সারাদিনে কাজের চাপে একটু কথা হয়নি ইসির সাথে ওর। এদিকে গাড়ি ড্রাইভ করার ফাঁকে ফাঁকে বারবার লুকিং গ্লাসে প্রাহির দিকে তাকাচ্ছে অর্থ। প্রাহি জানালার সাথে হেলান দিয়ে বসে বাহিরে তাকিয়ে আছে। দমকা হওয়ার কারণে ওর ঘুমটা অনেক আগেই পড়ে গিয়েছে। সামনের ছোট ছোট চুলগুলো সারা মুখে চোখে বিচরণ করছে। অর্থের ইচ্ছে করছে নিজ হাতে ওই চুলগুলো প্রাহির কানের পিঠে গুঁজে দিতে, কিন্তু আপাতত সেটা সম্ভব না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজের ইচ্ছেটাকেই দমন করে নিল অর্থ। আবারও প্রাহিকে দেখায় মত্ত হলো ও। রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল ইসি। হঠাৎ করে মামির কর্কশ কণ্ঠে থেমে যায় ও। ইসি বিরক্ত হলো, রাগ হলো ওর প্রচুর। শুভ কাজে রওনা হয়েছিল, কিন্তু শুরুতেই এই অশুভ মহিলার মুখটা ওর দেখতে হলো। নিজের রাগটাকে দমন করে নিয়ে ইসি বলে, এরশাদ আঙ্কেলের জন্য আজ মিলাদ রাখা হয়েছে। এতিমখানায় তোবারক দেওয়া হবে, সেইখানেই যাচ্ছি আমি। আর ঘরের কাজ, সেটা আমার কাজ না। ঘরের কাজে লোক আছে, ওইগুলো তারা করবে। ইসি মামি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন ইসির কথা শুনে। রাগে কটমট করে বলে, ইসি রাগি চোখে তাকালো ওর মামির দিকে, কণ্ঠে টেস্ট ঢেলে দিয়ে বলে, আমি তোমাদের উপর বসে বসে খাই না মামি। আমার বাবা কিন্তু মাসে মাসে তোমাদের অ্যাকাউন্টে আমার জন্য মোটা অঙ্কের টাকা পাঠান। সেগুলো দিয়েই তো ভালোই ফুর্তি উল্লাস করো। ওইগুলো আমারই টাকা, আমার টাকা তোমরা খরচ করো, আর আমি এখানে দুবেলা দুমুঠো ভাত খাই। হিসেব তো এতেই বরাবর হয় না মামি? তোমাদের খাবার খরচা থেকেই আমার টাকা, তোমরা তার থেকে দ্বিগুণ নাও। তাহলে আমি বসে বসে তোমাদের ঘরের ওপর কিভাবে খাই মামি? আর একটা কথাও শুনতে চাই না আমি। আসছি আমি। ইসি চলে গেল আর ওর দুই মামি গালাগাল করতে শুরু করলেন ওকে। কিন্তু ইসি ওসব কানে নেয়নি। সে চলল নিজের গন্তব্যে। সন্ধ্যা হয়ে গিয়েছে। ড্রয়িং রুমে বসে আছে সবাই। এরশাদ সাহেবের দোড়া মাগফিরাতের আয়োজন ভালোভাবে হয়েছে। এখন সবাই বিশ্রাম নিচ্ছে। বাকিরা নিজেদের মতো কথা বললেও অর্থ গম্ভীর মুখে বসে চুপচাপ ল্যাপটপে নিজের কাজ করছে। আর কতক্ষণ পর পর পাহির রুমের দিকে তাকাচ্ছে। মেয়েটা এসে বলল ও ফ্রেশ হতে যাবে। সেই যে গেল, আর আসার খবর নেই। অস্থির লাগছে অর্থের। কিছু হলো না তো আবার মেয়েটার? পড়ে টরে ব্যথা পায়নি তো আবার? আচ্ছা, অর্থ কি একবার উঠে দেখে আসবে? পরক্ষণে সবার দিকে তাকিয়ে নিজের ইচ্ছা দমন করলো অর্থ। এরই মাঝে হঠাৎ লাগেজ হাতে প্রাহিকে সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই অবাক হয়ে গেল। হেমন্ত দাঁড়িয়ে গেল, অবাক হয়ে বলে,
প্রাহি তুই এইভাবে আর লাগেজ হাতে কেন তো? আমি চলে যাচ্ছি হেমন্ত নিজের বাড়িতে। হিয়া শিকদার নরম কণ্ঠে বলেন। কেন মা, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এখানে থাকতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমাদের কারো ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো মা? না না আঙ্কেল, এভাবে বলবেন না। এভাবে বলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। আপনারা তো আমার জন্য যথেষ্ট করেছেন, কিন্তু একদিন না একদিন তো আমাকে আমার পথ একাই চলতে হবে, তাই না? তাহলে সেটা আজ থেকেই শুরু করি। কিন্তু তুমি তো এখন অসুস্থ। প্রাহি মলিন হাসলো, বলল। ও কিছু না আন্টি, আর 2-3 দিনেই ঠিক হয়ে যাব আমি। রায়হানা বেগম এসে প্রাহির গালে হাত রাখলেন, মমতাময়ী কণ্ঠে বলেন। এভাবে চলে যাবে মা? আর কতদিন থাকো মা? প্রাহি রায়হানা বেগমের হাত ধরল, ধরা গলায় বলে। এভাবে বলবেন না আন্টি, আমি আসবো তো আবার মাঝে মাঝে। প্রাহি এগিয়ে এসে হিয়াকে জড়িয়ে ধরল। হিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে। আমি মিস করব তোমায়। আমি তোমায় খুব মিস করব। প্রাহি এইবার হেমন্ত আর অর্থের দিকে তাকালো। দুজনেই রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। প্রাহি শুকনো ঢোক গিলল। আশ্চর্য, এই দুই ভাই একইভাবে তাকিয়ে আছে কেন? যেন ওকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। প্রাহি ভয়ে ভয়ে হেমন্তকে বলল। হেমন্ত, পৌঁছে দিয়ে আসবি না আমায়? হেমন্ত কিছু না বলে হন হন করে চলে গেল। ইসি বলল। প্রায় শোন, আজ থেকে আমি তোর সাথেই থাকবো। মামারা রাজি হয়ে গিয়েছে। তাছাড়া ওই বাড়িতে আমারও থাকতে ভাল লাগে না, তুই একা থাকবি, তাই ভাবলাম আজ থেকে আমিও তোর সাথে থাকবো। প্রাহি খুশি হয়ে ইসিকে জড়িয়ে ধরল। তারপর দুজনে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে প্রাহি অর্থকে ফিসফিসিয়ে বলে গেছে। থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। আপনি না থাকলে আমি নিজেকে এত সহজে সামলাতে পারতাম না। ভালো থাকবেন, আসি। অর্থ কিছুই বলেনি, শুধু দাঁতে দাঁত চিপে প্রাহির কথাগুলো হজম করে নিয়েছে। সে কি এই সামান্য ধন্যবাদ পাবার আশায় প্রাহির জন্য এত কিছু করেছে? না, মোটেও না। এই মেয়েটাকে অর্থের চাই, খুব করে চাই ও। কেন চায় জানে না, শুধু চায়। তবে আজ প্রাহি যেই দুঃসাহস দেখালো, এর শাস্তি ওকে পেতেই হবে। এতদিন অর্থের শান্ত রূপটা ও দেখেছে, এইবার অর্থের রাগ আর পাগলামি দেখবে প্রাহি। এদিকে প্রাহি যেতেই রায়হানা বেগম থপ করে সোফায় বসে পড়ল, আহত কণ্ঠে বলে। মেয়েটা বোধ হয় ওই সায়মের মার কথাগুলো শোনাই চলে গিয়েছে। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, তাই তো এভাবেই চলে গেল। মায়ের কথায় ভ্রু কুঁচকে ফেলল অর্থ, গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। কে কি বলেছে আম্মু? কার কথায় প্রাহি চলে গেলেন? রায়হানা ছেলের দিকে তাকালেন, তারপর সকালের ঘটনা সব খুলে বললেন। সবটা শুনে সবাই আশ্চর্য। হিয়া রেগে বলল। উনার মেয়ে যে রাজমিস্ত্রি পোলার লেখা ভাইকা গেছে, তখন কি আমরা কিছু বলছি ওনারে? ওই বেয়াদব মহিলা এখানে আয়সা কুটনামি মার্কা কথা কইতে আসছে। ইচ্ছে তো করছে এখনই গিয়ে চুলগুলো সব ছিঁড়ে দিয়ে আসি। আরাফ হিয়ার মুখের এমন কথা শুনে মুখ টিপে হাসল। রেগে গেলে মেয়েটাকে কিউট লাগে, মনে মনে হাসলো আরাফ। মায়ের কথা শুনে রাগে থর থর করে কাঁপছে অর্থ। পারলে এক্ষুনি গিয়ে ওই মহিলার বাড়ি শুদ্ধ ও সেই মহিলাকে উড়িয়ে দিত। সবাই নিজেদের মতো কথা বলছে, কিন্তু অর্থ রাগে বোম হয়ে আধা ঘন্টা যাবৎ একটা সিদ্ধান্ত নিয়ে ভাবছে। এরই মাঝে হেমন্ত প্রাহিদের পৌঁছে দিয়ে এসেছে। এসেই ধপ করে সোফায় বসে রাগে ফোঁস করছে। অর্থ হেমন্ত আসতেই সবার দিকে তাকালো, তারপর আকস্মিক অর্থ বলল। কাল তৈরি থেকো সবাই, আমি কালই যাব প্রাহিদের বাড়িতে। সবাই কান খুলে শুনে রাখো, প্রাহি হবে তোমাদের বাড়ির বড় পুত্রবধূ। আমরা কাল গিয়ে আমাদের বাগদান সেরে আসব। মা, তুমি তো আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছো। এখন প্রাহিকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে দাও। আমি প্রাহিকেই বিয়ে করব। কথাগুলো শেষ করে অর্থ হনহনিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে সবাই কি বলল এটা? অর্থ বিয়ে করবে প্রাহিকে? অতি আশ্চর্যের বিষয়। এদিকে হেমন্ত অবাক হয়ে তাকিয়েছিল অর্থের কথা শুনে। এইবার খুশির চোটে এক চিৎকার দিয়ে ও তৎক্ষণাৎ সেইখানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। প্রাহিকে শাড়ি পরাচ্ছে ইসি আর হিয়া। এদিকে প্রাহি তবদা খেয়ে আছে। আসলে ওর সাথে হচ্ছেটা কি ও কিছুই বুঝতে পারছে না। আজ সকাল থেকে ইসির হাবভাব কেমন যেন লাগছিল। মেয়েটা কোনো কারণ ছাড়াই যেন খুশি। সারা বাড়ি সকাল থেকে নেচে কুদে যাচ্ছে, সেই সকাল থেকেই নানান পদের রান্না করে যাচ্ছে। আর কতক্ষণ পর পর প্রাহিকে এটা ওটা এনে দিয়ে টেস্ট করতে বলছে। প্রাহি শুধু বসে বসে তামাশা দেখছে এই মেয়ের। বেলা 12টা বাজতেই ওকে ঠেলে ঠুলে গোসল করতে পাঠিয়ে দিয়েছে, আর রুম থেকে বের হতে দেয়নি। বাহির থেকে অনেক মানুষের আওয়াজ আসছিল, সবার চেনা জানা লোকেরাই। সবাই যে শিকদার বাড়ির লোকেরা তা বুঝতে বেশি অসুবিধে হয়নি প্রাহির।
কিন্তু গিয়ে যে দেখবি নিচে, তা আর করতে দিল কোথায় ওকে। রুমের ভিতর এসে বাহির থেকে দরজা আটকে রেখে চলে গেছে ইসি। বিরক্ত হয়ে রুমে বসেই ইসিকে ইচ্ছে মতো বকতে লাগলো প্রাহি। ঠিক তখনই হাতে করে শাড়ি গহনার বাক্স নিয়ে হাজির ইসি আর হিয়া। তারপর ওকে আর কিছু বলার সুযোগ না দিয়েই প্রাহিকে সাজাতে লেগে পড়েছে দুজনেই। এতক্ষণ প্রাহি চুপ ছিল, কিন্তু এইবার না পেরে প্রশ্ন করেই ফেলল। আশ্চর্য, কি শুরু করেছিস তোরা? এমন হুট করে এসে আমাকে এইভাবে সাজানোর মানেটা কি? হিয়াওতে এক্সাইটেড হয়ে মুখ ফসকে বলেই ফেলল। আজ তো তোমার আর অর্থ ভাইয়ের বাগদান হবে। সম্ভবত আজই তোমাদের আকদও হয়ে যেতে পারে। তারপর তোমার ইশিয়াপুর আর হেমন্ত ভাইয়ের অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হলে তোমাকে একেবারে উঠিয়ে নিয়ে যাবে। অবশ্য তা সম্পূর্ণ তোমার মতামতের উপরে। তুমি চাইলে আজই নিয়ে যাবে, তারপর একটা বড় করে রিসেপশন পার্টি রাখবে। হিয়া নিজের মতো বকর বকর করেই যাচ্ছে। ইসি যে ওকে থামানোর জন্য এত চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। এই মেয়ে গড়গড় করে সব বলে দিচ্ছে। বলা শেষে ইসির দিকে চোখ যেতেই দেখে ইসি ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। পরক্ষণেই ওর মনে পড়ল অধিক উত্তেজনায় ও পেটের কথা সব উগলে দিয়েছে। হিয়া কানে হাত দিয়ে সরি বোঝালো। এইবার ইসি আর হিয়া ভয়ে ভয়ে প্রাহির দিকে তাকালো। প্রাহি তো সেই কখন থেকেই স্ট্যাচু হয়ে আছে। ও কি বলবে ভেবে পাচ্ছে না। অবশেষে কি ওর ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে? ও কি সত্যি শুনল সব? হৃস্পন্দনের গতি দ্রুত থেকে দ্রুত হয়েছে। অদ্ভুত শিহরণে পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে, মাথাটাও ঘোরাচ্ছে। প্রাহি আর সহ্য করতে পারল না এইসব। জ্ঞান হারিয়ে ইসির গায়ে পড়ে গেল। এইদিকে ইসি আর হিয়া ব্যাককল হয়ে তাকিয়ে আছে। হলো কি এটা? কাল হেমন্ত বিয়ের কথা শুনে জ্ঞান হারিয়েছে, আর আজ প্রাহিও। এ কি হলো? হিয়া শুকনো ঢোক গিল, বলল, তুমি প্রাহি আপুকে সামলাও, আমি নিচে গিয়ে বলে আসি যে প্রাহি আপু সেন্সলেস হয়ে গিয়েছে। ইসি মাথা নাড়িয়ে সম্মতি দিল। হিয়া এক দৌড়ে নিচে আসলো, তারপর দু হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। হিয়াকে এভাবে হাঁপাতে দেখে আরাফ বলল, কি হয়েছে হিয়া, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? হিয়া জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, প্রাহি আপু জ্ঞান হারিয়ে ফেলেছে বিয়ের কথা শুনে। অর্থ কথাটা শোনার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, চেঁচিয়ে বলল, হোয়াট? কি বলছিস এসব? অর্থ এক দৌড়ে উপরে চলে গেল। হেমন্ত নিজের মাথা চুলকাতে চুলকাতে নিজ ভাইয়ের পিছে পিছে গেল। হেমন্ত জানে প্রাহি কেন জ্ঞান হারিয়েছে। প্রাহি যে ওর ভাইকে অনেক আগে থেকেই ভালোবাসে এটা জানে হেমন্ত। আর আকস্মিক এইভাবে প্রাহি আর অর্থের বিয়ের কথা শুনে যে প্রাহিও যে হেমন্তের মতো অতিরিক্ত শখ সহ্য করতে না পেরে যে জ্ঞান হারিয়েছে সেটা হেমন্ত ভালো করেই জানে। হেমন্ত ওপরে এসে দেখলো ইসি প্রাহির পাশে বসে আছে। হেমন্ত এক পলক ওর ভাই আর প্রাহির দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে ইসির হাত ধরে টেনে হিস্ট্রি রুমের বাহিরে এনে রুম বাহির থেকে লক করে দিল। এইদিকে ইসি হেমন্তর এমন ব্যবহারে কপট রাগ নিয়ে বলল, আশ্চর্য, এবার টেনে আনলি কেন? দেখছিস না প্রায় ওখানে অসুস্থ? মতো মাথা মোটারাই এরকম প্রশ্ন। দেখছিস ভাইয়া ভিতরে গিয়েছে, তাহলে তুই ওখানে গাম্বার মতো বসেছিলি কেন? তো কি করব? প্রাহির জ্ঞান ফেরাতে হবে না। মেয়েটা এইভাবে আচানক অজ্ঞান হয়ে গেল। সেটা তোকে ভাবতে হবে না, যার জিনিস সেই সামলে নিবে। চল এখন। চার চোখা মেয়ে। ইসিকে হেমন্ত চার চোখা বলায় ইসি বেজায় রেগে গেল। রেগে দাঁত কিরমিরিয়ে বলল, দেখ হেমন্তর বাচ্চা, আমি চশমা পরি বলে তুই আমাকে এইভাবে অপমান করতে পারিস না। হেমন্ত ইসিকে চোখ টিপে বলল, অবশ্যই বলবো। আর আমি শুধুই হেমন্ত, আমার এখনো কোনো বাচ্চা হয়নি। অবশ্য তুই চাইলে সেটাও হতে পারে। আমি তো এক পায়ে রাজি। হেমন্ত চলে গেল শীষ বাজাতে বাজাতে। আর এদিকে ইসি কনফিউজড হয়ে দাঁড়িয়ে রইল। হেমন্ত বলে গেল কি এটা? সব ওর মাথার উপর দিয়ে গেল। চোখে মুখে পানি ছিটা পড়তে পিটপিট করে চোখ মেলে তাকালো প্রাহি। ঝাপসা চোখ জোড়া স্পষ্ট হতেই এইভাবে মুখের উপর অর্থকে ঝুঁকে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠতে নিলেই অর্থপাহির মুখ চেপে ধরল। প্রাহির চোখ বড় বড় করে তাকিয়ে আছে অর্থের দিকে। অর্থকে নিজের এতটা কাছে দেখে ওর পুরো শরীর কাঁপছে। অর্থ লাল রাগে চোখ নিয়ে তাকিয়ে প্রাহির দিকে। চেঁচাতে যাচ্ছিলেন কেন স্টুপিড? প্রাহি অসহায় চোখে অর্থের দিকে তাকালো। অর্থ বুঝতে পেরে প্রাহির মুখ থেকে হাত সরিয়ে নিল। অর্থ এবার একটানে প্রাহিকে শোয়া থেকে উঠিয়ে নিয়ে নিজের সাথে চেপে ধরল। প্রাহি ভয় পেয়ে গেল। দুহাত অর্থের বুকে রেখে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো অর্থের দিকে। কাপা গলায় বলল, করছেন আপনি? অর্থ তেজি কণ্ঠে বলল, কালকার অনুমতি নিয়ে আপনি চলে এসেছেন এই বাড়িতে? হ্যাঁ, আমি দিয়েছিলাম অনুমতি। কেন আসলেন? এতটুকু বুক কাঁপেনি?
যে আমাকে রাগালে কতটা খারাপ হবে আপনার জন্য? সামান্য বাহিরের মানুষের কথা শুনে আপনি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে চলে এলেন এই বাড়িতে। আপনার তো দেখি বড্ড বেশি পাখা গজিয়েছে। পাখা গজালে এই অর্থ সেই পাখা কেটে দিতেও পারে। গট ইট? প্রাহি ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। কোনো রকম তুতলিয়ে বলল, দেখুন। প্রাহিকে বলতে না দিয়ে ওর দিকে আরো গভীরভাবে তাকালো অর্থ। বলল, দেখছি তো। এখন আপনি আরো অন্য কিছু দেখাতে চাইলে আই হ্যাভ নো প্রবলেম। অর্থর ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় প্রাহির গাল কান গরম হয়ে উঠল। সাথে সাথে চোখ নামিয়ে নিল প্রাহি। এই লোকটা যে এমন ঠোঁটকাটা স্বভাবের হবে জানা ছিল না প্রাহির। এইভাবে লাগামহীন কথা বলে ফেললো ওর সামনে। ছি! অর্থ প্রাহির গাল চেপে ধরে প্রাহিকে নিজের মুখোমুখি করলো, দাঁতে দাঁত চেপে বলল, লিসেন, আর কোনোদিন আমার মতামতবিহীন কোনো কিছু করার দুঃসাহস করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। প্রাহি ভুরু কুঁচকে তাকিয়েছিল। গালে ব্যথা পাচ্ছে প্রাহি, তাও নিজের ব্যথাটুকু সামলে নিয়ে সাহস জুগিয়ে বলল, কেন আপনার সব কথা শুনতে হবে? কেন? অর্থ ভয়ানক দৃষ্টিতে তাকালো প্রাহির দিকে। মনে হয় এখনই ওকে এই চোখ দিয়ে ধ্বংস করে দেবে। রাগী কণ্ঠে বলল, আমাকে রাগাবেন না প্রাহি। আর আমার কথা কেন শুনতে হবে তা একটু পরেই টের পাবেন আপনি। ভেবেছিলাম আজ শুধু বাগদান করে রাখবো, আপনার উপর কোনো প্রেশার দেব না, কিন্তু কাজটা আপনি ভালো করলেন না। এটা শাস্তি হিসেবে আজ এক্ষুনি আপনার আর আমার বিয়ে হবে, কাগজে কলমেও আর শরীয়ত মোতাবেকও। আমি আজই আপনাকে আমার সাথে নিয়ে যাব, তারপর আপনাকে হাড়ে হাড়ে বুঝাবো আমার কথা আপনার কেন শুনতে হবে। মিস প্রাহি, বি রেডি ফর বিং মিসেস প্রাহি। প্রাহি অবাক হয়ে তাকিয়ে আছে অর্থের দিকে। প্রাহি এতক্ষণ ভাবছিল শিকদার বাড়ির লোকেরা বুঝি অর্থকে জোর করে ওকে বিয়ে করার জন্য, কিন্তু এখানে তো অন্য কিছু। এই লোক নিজে নেচে কুদে এখানে চলে এসেছে, আর ওরই সামনে ওরই বাড়িতে এসে থ্রেট দিল। প্রাহিকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ধমকে ওঠে অর্থ। উঠুন, নিজেকে ঠিকঠাকভাবে রেডি করুন। আমি কিন্তু কাল থেকে প্রচণ্ড রেগে আছি, আমার রাগ আর বাড়িয়ে দিবেন না। লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিচে আসুন, আমি হিয়া আর ঋষিকে পাঠাচ্ছি। অর্থ কথাগুলো বলেই হান হান করে চলে গেল। আর ওর চলে যাওয়ার পথে তাকিয়ে থেকে প্রাহির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কবুল বলো মা। কবুল, কবুল, কবুল। আস্তে ধীরে 3 বার কবুল বলল প্রাহি। অর্থ অনেক আগেই কবুল বলে বসে আছে, শুধু প্রাহির কবুল বলার জন্য অপেক্ষা করছিল। প্রাহি কবুল বলাতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। প্রাহির চোখ বুঝল, 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ওর বিয়েটা তো এভাবে হওয়ার কথা ছিল না। ও তো আশা করেছিল এক পাশে ওর মা থাকবে, আরেক পাশে বাবা, দুজনের হাত ধরে কবুল বলবে। বাবা মার বুকে মুখ গুজে অনেক কাঁদবে। ওর বিয়ে নিয়ে ওর বাবা মার কত আশা ছিল, কিন্তু আজ সব ধোঁয়াশা। ওর জীবনটা এখন এলোমেলো বইয়ের পৃষ্ঠার মতো। যেই বইয়ের পৃষ্ঠাতে একটু আগে কবুল বলে স্বামী বলে মানা মানুষটা আদৌ কি গোছাতে পারবে কোনো দিন, নাকি একদিন বিরক্ত হয়ে ওকে মাঝপথে ছেড়ে দিয়ে যাবে? জানে না প্রাহি, জানা নেই। নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েও খুশি হতে পারছে না প্রাহি। বাবা মার শূন্যতায় ওর হৃদয়টা খা খা করছে। প্রাহিকে কাঁদতে দেখে অর্থ ওর মাকে ইশারা করলো যাতে প্রাহিকে এই মুহূর্তে সামলাতে পারে তিনি। রায়হানা এগিয়ে গিয়ে প্রাহির মাথায় হাত রাখলো। প্রাহির চোখ খুলে রায়হানা বেগমের দিকে তাকায়। তিনি বলেন, কাঁদে না মা, আমি জানি তোমার আজ অনেক কষ্ট হচ্ছে। বাবা মা আমিও হারিয়েছি, তাই এটার কষ্ট ঠিক কতটা তা আমি খুব ভালোভাবেই জানি। চিন্তা করো না মা, শুধু আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন তোমার আব্বুকে জান্নাত নসিব করেন আর তোমার আম্মুকে জলদি সুস্থ করে দেন। প্রাহি ছল ছল চোখে রায়হানা বেগমের দিকে তাকিয়ে থেকেই হুট করে রায়হানা বেগমকে জড়িয়ে ধরে ওনার বুকে মাথা রেখে আওয়াজ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলে, আমার সাথে কেন এমন হলো? আমি কেন আজ এতিম হলাম? এইভাবে তো আমি বিয়ে করতে চাইনি। আমার বাবা মা দুজনকেই চেয়েছিলাম তারা যেন আমার পাশে থাকে এই সময়টায়, কিন্তু আল্লাহ যে আমার সব কেড়ে নিল। আমি আজ একা, কেউ নেই আমার। রায়হানা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে তোমার 2 মা আর 2 বাবা। আমি আর হিয়া তোমার 2 মা, হিয়াজ আর হিয়ান্ত ভাই তোমার 2 বাবা। তুমি একা নও, তোমার পুরো পরিবার আছে। হেমন্ত তোমার ভাই, হিয়া তোমার বোন, আর মেয়েদের সবচেয়ে বড় শক্তি আর ভরসা হলো তাদের স্বামী। আজ থেকে তাও আছে তোমার। তুমি কেন একা হবে বোকা মেয়ে? প্রাহি কিছু বলল না। এইভাবে রায়হানা বেগমের বুকে পড়ে রইল। হেমন্ত আর ইসি ওদের চোখের কোণে জমা জলটুকু মুছে নিল।
আজ থেকে আর কোনো চিন্তা নেই। মেয়েটা আজ থেকে একটা পরিবার পেয়ে গিয়েছে, ওকে আগলে রাখার মানুষ পেয়েছে। আর কি চাই? তবুও বাবা মার শূন্যতাতেও থেকেই যায়। কিন্তু নিয়তির লেখা তো কেউ আর বদলাতে পারে না, ভাগ্য যা লেখা থাকে তাই হয়। রহমান ভিলার গেট তালা মেরে দিল হেমন্ত। আজ থেকে এই বাড়িটা খালি থাকবে। এক সময় হই হুল্লোড়ে লেগে থাকা বাড়িটা একটা ঘটনার তাগিদে একদম নিস্তব্ধ হয়ে পড়ে আছে। দীর্ঘশ্বাস ফেলল হেমন্ত, সবার উদ্দেশ্যে বলল, বাবা, চাচ্চু, আম্মু আর কাকিমা এক গাড়িতে চলে যাও। আমি ইসিকে নিয়ে বাইকে করে ওদের বাসায় ড্রপ করে দিয়ে আসি। আরাফের সাথে চলে যাস, আর ভাই আর প্রাহি একটা গাড়িতে করে আসো। সবাই হেমন্তের কথা মতো চলে গেল। হেমন্ত বাইকে উঠে বসতেই ইসিও উঠে বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। হেমন্ত ভ্রু কুঁচকাল, রাগ নিয়ে বলল, এমন ভাব করতেছোস লাগে জীবনও আমার সাথে বাইকে বসস নাই। আজাইরা ঢং না ধইরা আমার সাথে বস, না হলে চার চোখা তুই যে চিকনা পেছনের থেকে কখন বাতাসের সাথে যে একদম উড়া যাবি গা, টেরি তো পাবো না। ইসি ধূপ করে একটা ঘুষি মেরে দিল হেমন্তের পিঠে। হেমন্ত হালকা আর্তনাদ করে বলে, উফ, মারস কেন সকিনার মা? ইসির আগে ফোঁস করে বলে, দেখ হেমন্ত, এসব ফাউল নামে আমাকে ডাকবি না, আর এসব আজাইরা কথাও বলবি না। তাছাড়া বাড়ি দিয়াই আমায়, নালে আর একটা ঘুষি খাবি। হেমন্তর কাঁধে আর কোমরে হাত রাখলো ইসি। হেমন্ত মুস্কি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন? আরাফের প্রশ্নে হিয়া কাট জবাব দেয়, জানি না। কেন জানো না? তাও জানি না। তাহলে জানোটা কি? আপনার মাথা। আমার মাথা? কিন্তু আমার মাথা সম্পর্কে কি জানো? আরাফের এত প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হিয়া। সে কখন থেকে পটর পটর করেই যাচ্ছে লোকটা। হিয়া বিরক্ত হয়ে বলে, এত কথা কেন বলছেন আপনি? চুপচাপ বাইক চালান, মাথা খারাপ করে দিচ্ছেন পুরো। আরাফ বাঁকা হেসে বলে, তাহলে আমি বলবো নিজেকে তৈরি করে নাও, সারা জীবনই তোমাকে এত এত কথা শোনার ধৈর্য রাখতে হবে। হিয়া বসতে না পেরে বলে, মানে কিছুই না, সময় মতন বুঝতেই পারবে। হিয়া ভেঙচি কাটলো আরাফকে। তার ঠেকা পড়েছে এই লোকের এত কথা মানে বোঝার। এইদিকে আরাফ বাইকের গ্লাসে হিয়ার দিকে তাকাচ্ছে বারবার। বাতাসের কারণে মেয়েটার চুলগুলো ওর সারা চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে। চাঁদের আলায় অন্যরকম সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। মনে মনে আরাফ বলল, আর বেশি দিন না, অর্থ বিয়ে করে নিয়েছে, এইবার তোমার আর আমার বিয়ের পালা, তৈরি হয়ে নাও সোনা। হাসলো আরাফ কথাগুলো ভেবে। গাড়ি ড্রাইভ করছে অর্থ, ওর পাশেই চুপচাপ বসে আছে প্রাহি। জানালার সাথে হেলান দিয়ে বসে আছে, চোখ জোড়া সামনের দিকে তাকিয়ে আছে। অর্থ ড্রাইভ করার ফাঁকে বারবার প্রাহির দিকে তাকাচ্ছে। লাল বেনারসি শাড়ি, মাথায় লাল ওড়না দেওয়া, হালকা পাতলা গহনা পরা, হালকা মেকআপ, এতেই যেন অপসরী লাগছে প্রাহিকে অর্থের কাছে। বউরূপে যে কাউকে এতটা অমায়িক লাগতে পারে জানা ছিল না অর্থের। মেয়েটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। একটু ধরবে কি? যদি কিছু মনে করে প্রাহি, থাক কটা দিন সময় দিক মেয়েটাকে, সম্পর্কটা একটু স্বাভাবিক হোক, তারপর না হয় এসব ভাবা যাবে। আচ্ছা, হাতটা তো ধরতে পারবে ও, এতে তো আর খারাপ ভাবার কিছু নেই। অর্থ শুকনো ঢোক গেল, বারবার হাতটা এগিয়ে নিয়েও পিছিয়ে নিচ্ছে। হাতটা কেমন যেন কাঁপছে ওর। একটা মেয়ের সান্নিধ্যে এসে যে ওর এমন অবস্থা হবে জানা ছিল না অর্থের। যতবার মেয়েটাকে ছুঁয়েছে অর্থ, ততবার সারা শরীর ঝংকার তুলে দেয় এই মেয়ে। ওই যে তখন যে রাগের মাথায় প্রাহিকে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল, তখন কিন্তু অর্থের বুক কাঁপছিল ভীষণভাবে। শুধু নিজেকে প্রাহির কাছে দুর্বল না করার জন্য নিজেকে সামনে রেখেছিল অর্থ। এইসব ভাবাভাবি করতে করতে ওরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। অর্থর আর হাত ধরা হলো না প্রাহির। দীর্ঘশ্বাস ফেলল অর্থ, আর্দ্র কণ্ঠে ডাকলো, প্রাহি শুনছেন, আমরা পৌঁছে গেছি। অর্থের ডাকে হুঁশ ফিরে প্রাহির। এতক্ষণ সে অন্য ভাবনায় মশগুল ছিল। প্রাহি তাকালো অর্থের দিকে, তারপর হালকা আওয়াজে বলে, আমি আপনার থেকে যথেষ্ট পরিমাণ ছোট, আর এখন আমি আপনার স্ত্রী, তাই প্লিজ বারবার আমায় আপনি বলে সম্বোধন করার দরকার নেই। আপনি আমাকে তুমি বলতে পারেন। অর্থ মাথা নাড়ল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ডাকবো, এখন নামো গাড়ি থেকে, আমরা এসে পড়েছি। প্রাহি গাড়ি থেকে নামতেই অর্থ নেমে দাঁড়ালো। লম্বা একটা শ্বাস ফেলে প্রাহির হাত চেপে ধরল অর্থ। প্রাহি চমকে তাকালো অর্থের দিকে। পরক্ষণেই মনটা ভালো হয়ে গেল নিমিষেই। প্রাহিও নিজের ছোট্ট হাতটা দিয়ে অর্থের হাতটা আঁকড়ে ধরল। প্রাহি এইবার চারদিকে তাকালো, তারপর ধরা গলায় বলে, এটা তো বাবার কবরস্থানে যাওয়ার পথ। অর্থ নিষ্প্রভ চোখে তাকালো প্রাহির দিকে, বলল, হ্যাঁ,
আজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন। বাবার থেকে দোয়া চাইবো না বলো? চলো দুজনে মিলে তার কবরটা জিয়ারত করে আসি। প্রাহির চোখ জোড়া ভরে এলো, কৃতজ্ঞতা জানালো অর্থকে। হ্যাঁ আপনাকে। চলো। প্রাহি আর অর্থ মিলে এরশাদ সাহেবের কবর জিয়ারত করে নিল। জিয়ারত শেষে অনেকক্ষণ প্রাহি কাঁদলো বাবার কবরের উপর শুয়ে শুয়ে। অর্থ কিছু বলল না প্রাহিকে, কাঁদুক বেটা, কাঁদলে মনটা হালকা হয়। কিছুক্ষণ পর প্রাহি উঠে আসলো। অর্থ যত্ন সহকারে ওর গায়ে লেগে থাকা ময়লা ঝেড়ে দিল। প্রাহি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো অর্থের দিকে। তারপর প্রাহি হাত ধরে আবারও গাড়িতে ফিরে আসলো। গাড়ি স্টার্ট দিতেই অর্থ এক পলক তাকালো প্রাহির দিকে। মেয়েটা কেমন যেন ছটফট করছে। অর্থ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কিছু বলতে চাও প্রাহি? প্রাহি আমতা আমতা করছে। হ্যাঁ আসলে ওই একটু। অর্থ চেহারাটা আরো খানিকটা গম্ভীর করলো। গম্ভীর ঠান্ডা গলায় বলল, আমার কাছে এতটা আনইজি ফিল করার কিছু নেই প্রাহি। আজ থেকে আমি তোমার স্বামী। সো আমার কাছে নির্দ্বিধায় সবকিছু বলবে, আবদার করবে। এইভাবে তোতলানোর তো কোনো মানে হয় না প্রাহি। আর আমি জানি তুমি কি বলতে চাইছো। মায়ের সাথে দেখা করবে তো, তাই না? আমি সেখানেই নিয়ে যাচ্ছি তোমাকে। সো এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। প্রাহি কিছু বলল না, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো অর্থের দিকে। লোকটা কত সুন্দরভাবে ওকে সবটা বুঝিয়ে বলল, আর কতটা অনায়াসে ওর মা আর বাবাকে মা বাবা বলে ডাকছে। একটা মানুষ এতটা ভালো কিভাবে হতে পারে? না, প্রাহি কোনো ভুল করেনি জীবনে নিজের জীবনসঙ্গী বেছে নিতে। ওর নিজের জন্য বেস্ট একজন মানুষকেই ভালোবেসেছে। প্রাহি জানে একদিন না একদিন এই লোকটাও ওকে ভালোবাসবে, খুব ভালোবাসবে। আর প্রাহি ওর সবটা দিয়ে চেষ্টা করবে এই লোকটার সাথে একটা হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করার। এই মানুষটা যেন ওর কাছ থেকে কোনো প্রকার কষ্ট না পায় সেই চেষ্টা করবে। এই মানুষটা ওর দুঃখের সময় প্রতিটা পদে পদে ওর পাশে ছিল। প্রাহিও নিজের সবটা দিয়ে চেষ্টা করবে অর্থকে আর ওর পরিবারকে সামলে রাখার। উফ, ভুল বলেছে, এটা তো এখন ওরও পরিবার। আর নিজের পরিবারকে কিভাবে আগলে রাখবে সেটা খুব ভালোভাবে জানে প্রাহি। কথাগুলো ভেবেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল প্রাহির। ফুলে সজ্জিত রুমের বিছানায় চুপটি করে বসে আছে প্রাহি। কেমন যেন লাগছে ওর কাছে। এই দিনটার জন্য কতকাল ধরে অপেক্ষা করছে ও, অথচ কাঙ্ক্ষিত দিনটা আসতেই মনে মনে ভয় কাজ করছে প্রাহির। অস্থিরতা ক্রমশ গ্রাস করে নিচ্ছে ওকে। প্রাহি ঘোমটার ভেতর হতেই রুমের চারদিক চোখ ভোলালো। খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে ওরা। চারদিকে ফুল আর ক্যান্ডেল লাইট দিয়ে ভরা মোহময় পরিবেশ। বারান্দায় যাওয়ার জন্য স্লাইডিং ডোরটা পুরো খুলে দেওয়া, সেখানে সাদা পর্দা টানানো। পর্দাগুলো বাতাসের দাপটে খানিক বাদে উড়ে উড়ে আবার থেমে যাচ্ছে। বাহির থেকে হেমন্ত, হিয়া আর আরাফের চেঁচামেচি শোনা যাচ্ছে। ওরা অর্থকে টাকা দেওয়ার জন্য বলছে। খানিক বাদে চেঁচামেচি থেমে গেল। খট করে দরজাটা খুলে গেল। প্রাহির মনে হলো দরজাটা খোলার শব্দে যেন কলিজাটা ছেদ করে উঠেছে। ভয়ে গায়ের শাড়িটা খামচে ধরল সজোরে। মাথা ঘোরাচ্ছে অধিক চিন্তার কারণে ওর। এদিকে রুমে ঢুকে সর্বপ্রথম বিছানায় বসে থাকা প্রাহির দিকে নজর গেল অর্থের। যেই অর্থ মেয়েদের ধারে কাছেও যেত না, আর সেই অর্থ কিনা আজ থেকে একটা মেয়ের সাথে একই রুমে সারা জীবন কাটাবে। অদ্ভুত অদ্ভুত, জীবনটা বড্ড অদ্ভুত। অর্থ আস্তে করে প্রাহির পাশে বসল। প্রাহি হালকা নড়ে উঠল। অর্থ প্রাহির ঘোমটাটা মাথা থেকে সরিয়ে ফেলল। ঘোমটা সরাতেই প্রাহির মায়াবী মুখটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো অর্থ। মুখে কোনো ভারী মেকআপ নেই, শুধু চোখের গাঢ় করে কাজল টানা, আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এতেই যেন সৌন্দর্যের অর্থের চোখে ধা দিয়ে যাচ্ছে। অর্থ নিজের অজান্তেই বলে উঠল, মাশাআল্লাহ। অর্থের এমন ঘোর লাগা কণ্ঠস্বর শুনে বুক কেঁপে উঠল প্রাহি। আর চোখে তাকালো অর্থের দিকে। লোকটা এখনো তাকিয়ে আছে ওর দিকে। প্রাহি আস্তে করে এইবার সালাম দিল। এতে ধ্যান ভাঙে অর্থের। অর্থ সালামের জবাব দিল। অর্থ এইবার প্রাহির হাতে একটা ছোট্ট প্যাকেট ধরিয়ে দিল। প্রাহি অবাক হয়ে তাকালো অর্থের দিকে, বলল, এগুলো কি? অর্থের গম্ভীর কণ্ঠস্বর, এইগুলো তোমার দেনমোহর টাকা, আমি সব পরিশোধ করে দিলাম। এইবার তুমি এইগুলো দিয়ে কি করবে তোমার ব্যাপার। প্রাহি মাথা নাড়িয়ে সায় জানালো। অর্থ এবার প্রাহির কপালে হাত দিয়ে দোয়া পড়তে লাগলো। প্রাহি অবাক নয়নে চেয়ে আছে। লোকটাকে সাদা পাঞ্জাবিতে অনেক স্নিগ্ধ দেখাচ্ছে। সুদর্শন এই যুবকটা আজ থেকে ওর স্বামী। ভাবতে প্রাহির মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। অর্থ দোয়া পড়ে শেষে প্রাহির গায়ে ফু দিয়ে দিল। ধীর আওয়াজে বলল, চলো উজু করে আসি, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের নতুন জীবনটা যেন সুখের হয়
সেই দোয়া করি। ও চলুন। প্রাহি আর অর্থ দুজন অজু করে নামাজ পড়ে নিল। নামাজ শেষে অর্থ বলল, বারান্দায় যাবে? ও চলুন। বারান্দায় গিয়ে অর্থ দোলনায় বসে পড়ল। তারপর প্রাহিকেও বসতে বলল। প্রাহি বসতেই অর্থ বলে উঠল। গান শুনবে? প্রাহির অবাক কণ্ঠস্বর শোনা গেল। আপনি গান গাইবেন? অর্থ চারদিকে নজর বুলিয়ে ভ্রু কুঁচকে প্রাহির দিকে তাকিয়ে বলে,